শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশ সহ ৩ দাবিতে রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান। আশপাশের এলাকায় চলাচল বন্ধ, মানুষের ভোগান্তি। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংস্কার আলোচনার শেষ দিন আজ। দলগুলো চূড়ান্ত খসড়া পাবে ৫ আগস্টের মধ্যে, প্রয়োজনে ফের বৈঠক। এবং মেহেরপুরে নানা জটিলতায় চালু করা যাচ্ছে না পৌরসভার নতুন বানানো আধুনিক পানি পরিশোধনাগার। তীব্র সংকটে নাকাল পৌরবাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সহ ৩ দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। সকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় শাহবাগ সহ আশপাশের এলাকার সড়কের চলাচল। এ সময় তারা বলেন, সরকার জুলাই সনদ ঘোষণা নিয়ে টালবাহানা করেছে। বারবার আশ্বাস দিয়েও সরকার কথা রাখেনি বলে তাদের অভিযোগ। ১ বছর পার হলেও এখনো সনদ ঘোষণা না হওয়ায় বাধ্য হয়ে আবারও রাস্তায় নেমেছে বলে জানান আন্দোলনকারীরা। আজকের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি তাদের। এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে অফিসগামী সহ এই পথে চলাচলকারীরা পড়েছেন চরম বিপাকে। বর্তমান অন্তর্বর্তী সরকার, যিনি আমাদের রক্ত এবং আমার অনেক ভাইয়ের জীবনের প্রাণের বিনিময়ে সে চেয়ারে বসে সে আমাদেরকে একবার না ৩বার হচ্ছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে তার দিক থেকে পালন করতে পারে নাই। তাই আজকে আমরা রাজপথে নামছি। অনেক ডেট দিয়ে অনেক বিভ্রান্ত করা হয়েছে, অনেক মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এই মিথ্যা আশ্বাস আর চাই না। সাংবিধানিকভাবে এটা যুক্ত করতে হবে, যাতে এটা পরবর্তীতে কোনো সরকার এসে কাটছাট না করতে পারে। দর্শক, শাহবাগের পরিস্থিতি জানাতে কথা বলবো স্টাফ রিপোর্টার দাউদ হাসানের সাথে। দাউদ, আপনি অনেকটা সময় ধরে শাহবাগে আছেন। দাবিগুলো নিয়ে অবরোধকারীরা কি বলছে এই মুহূর্তে, আর রাস্তার অবরোধের প্রভাব কতটা পড়েছে? নাবিলা, বেলা 10:30টার দিকে আহত এবং শহীদ পরিবারের সদস্য যতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে। দাবির বিষয়গুলো যদি একটু বলি, সেটা হচ্ছে তাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, যেটা গত 3 মাস ধরে তারা এটা নিয়ে সরকারের সাথে বেশ কয়েকবার কথা বলেছে এই ঘোষণাপত্র প্রকাশ এবং সনদ প্রকাশের জন্য, কিন্তু সেটাই কোনো বাস্তবিক কোনো রূপ তারা দেখে নাই। বিধায় আজকে তারা রাস্তায় নেমেছে, এমনটি আসলে তারা বলছে যে এই রক্তের উপর, জুলাই শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তী সরকার বসে আছে, অথচ সেই রক্তের কোনো মূল্য কিন্তু এই সরকার দিচ্ছে না, এমন দাবি তারা বলছে যে আজকের মধ্যে যে তাদের এই বাস্তবিক কোনো রূপ না আসে, তারা কিন্তু সড়কে অবস্থান নিয়ে থাকবে। এবং এদিকে আমরা সকাল থেকে দেখছি যে যেহেতু শাহবাগ একটি গুরুত্বপূর্ণ মোড়, সেক্ষেত্রে আশপাশের সড়ক কিন্তু একদমই অচল হয়ে পড়েছে এবং এর প্রভাব কিন্তু মৎস্য ভবন ওদিক থেকে একদম সাইক্লাব পর্যন্ত গিয়ে পড়েছে এবং এতে মানুষের ভোগান্তি কিন্তু বেড়েছে। তবে এখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারীরা বলছে যে আসলে এই জুলাই মাস যেহেতু আসতেই শেষ, আজকের মধ্যেই কিন্তু তাদের এই দাবি বাস্তবায়নের কথা ছিল, কিন্তু সেটি অন্তর্বর্তী সরকার করেনি এবং তারা বলছে যে তাদের দাবি নিয়ে টালবাহানা চলছে। তারা একটি কথা বারবার বলছে যে এটি কোনো রাজনৈতিক দাবি নয়, তাদের ছাত্র জনতারা এবং যেই আন্দোলনে জনতাও অংশ নিয়েছিল তাদেরই দাবি, এবং তাদের এই দাবি বাস্তবায়ন হলে তাদের ভবিষ্যতের দিনগুলো নিশ্চয়তায় যাবে এবং বাংলার মাটিতে তারা মুক্তভাবে চলাফেরা করতে পারবে, এমন কথা কিন্তু বারবারই বলছে। শুধুমাত্র এই দাবিগুলো মুখেই বাস্তবায়ন নয়, এটি সংবিধানের অন্তর্ভুক্তির জন্যও তারা কিন্তু এখান থেকে বারবার ঘোষণা দিচ্ছে। সর্বশেষ একটি কথা তারা বলছে যে আসলে আর কোনো টালবাহানা, আর কোনো মৌখিক ঘোষণা নয়, এবার তারা বাস্তবিক একটি রূপ নিয়ে, দাবিগুলো বাস্তবিক রূপ নিয়ে তারা এই মাঠ ছাড়বে, ঘরে ফিরবে, এমনকি আজকে আন্দোলনকারীরা বলছে।
দাউদ, আপনাকে ধন্যবাদ। শাহবাগ মোড় অবরোধের খবর জানালেন সহকর্মী দাউদ হাসান। রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত খসড়া 5ই আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আজই কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠক শেষ হচ্ছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের 23তম দিনের বৈঠকের শুরুতে আলী রিয়াজ এসব কথা বলেন। আরও জানান, আগামী 5ই আগস্টের মধ্যে সনদ চূড়ান্ত করে তাতে স্বাক্ষরের দিনক্ষণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। প্রয়োজনে কমিশন আবারও দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে। সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। ডক্টর আলী রিয়াজ বলেন, 20টি বিষয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে 13টিতে ঐক্যমত্য পৌঁছানো হয়েছে। নোট অব ডিসেন্ট দিয়েও ঐক্যমত্যে আসার সুযোগ আছে। কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি তার একটা পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে থাকে, যেটা আমরা আগামীকাল পরশুর মধ্যে, যেহেতু ছুটির দিন এবং সাংগঠনিকভাবে আপনারা বারবার বলেছেন যে আপনাদের বিভিন্ন রকম কর্মসূচি আছে 5 তারিখ পর্যন্ত প্রায় সকলেই, এই সময়টাতে আমরা এই তালিকাটার ভিত্তিতে, আপনাদের মতামতের ভিত্তিতে জাতীয় সনদের একটা চূড়ান্ত আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। সকলে মিলে এটার স্বীকৃতি হিসেবে স্বাক্ষর করা, যে আমরা একমত হয়েছি, সেটার একটা পরিকল্পনা করা হবে। দর্শক, ঐক্যমত্য কমিশনের বৈঠক সম্পর্কে ব্রিফ করছেন বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামী পার্লামেন্ট নির্বাচনে যারা ঐক্যমত্য হলো না, তারা তো যে এটা পাশ করবে না, তাহলে মানুষের কাছে তো এটা একটা বিভ্রান্তি হবে। যার জন্য এই আলোচনা প্রথম যখন হয়, যখন আমাদের দেশের একটা বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা এই আলোচনা থেকে কুইট করে, কারণ তারা মনে করে এগুলো সংবিধানের পার্ট হওয়ার প্রয়োজন নাই। আমরা কিন্তু তখন বলেছিলাম, ওনারা যেহেতু এটা মনে করেন, তাহলে আলোচনা থেকে বাদ দিয়ে রাখেন, কারণ আমরা ঐক্যমত্য ছাড়া এই ধরনের জোরাজুরি করে কোনোটা খুব লাভ হবে না। আমাদের মত একটা আছে, তারপর ওনারা করেন। আজকেও ওনারা ছিলেন, এইটা হয়েছে, আমাদের এ ব্যাপারে ঐক্যমত্যের কথা বলেছি, সুতরাং বিস্তারিত বলছি না। কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করব সবাইকে, যদি একটা বড় দল তারা একমত না হয়, তাহলে এই ব্যাপারে এইটা যে ঐক্যমত্য হয়েছে এইটা বলা যথাযথ হবে বলে আমরা মনে করি না। দ্বিতীয়ত, এটা ছোট্ট করে বলি, শেষ করি, উচ্চকক্ষ গঠন। আপনারা হয়তো এটা সবাই জানেন যে আমাদের দেশে এইটা কিন্তু নিম্নকক্ষ উচ্চকক্ষ এইটা একটা কিন্তু বড় বিষয়, কারণ এটা শাসনতান্ত্রিক কাঠামোর বিষয়। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অনেকগুলো দল অনেক দিন ধরে লড়াই করছি, স্থানীয় সরকার কাঠামোকে দক্ষ শক্তিশালী করতে হবে, যেটা আমাদের সংবিধানে আছে, যে স্থানীয় সরকারের কথা আমরা বলেছি। ওইখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তাদেরকে নির্বাচিত প্রতিষ্ঠান করে এবং সমস্ত কাজের কেন্দ্রবিন্দু, উন্নয়নের কেন্দ্রবিন্দু তাদের করেই নিম্নকক্ষ সকলের পার্টিসিপেটরি করার জন্যেই এক্ষেত্রে আনুপাতিক ভোটের ভিত্তিতে করা দরকার। এটা কিন্তু আমাদের অরিজিনাল প্রস্তাব, অনেকদিন ধরে লড়াই করছি। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম, এনারা এত এজেন্ডা আলোচনা করলেন, নিম্নকক্ষে এজেন্ডাটাই আনেন নাই, বরঞ্চ এটাকে বাতিল করে উচ্চ কক্ষে ওনারা আলোচনা করেছেন। আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলেছি, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন, যার জন্যে উচ্চকক্ষের আলোচনা থেকে আমরা আমাদেরকে বিরত রেখেছি। এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে বলবো, আমাদের যে অরিজিনাল প্রস্তাব। ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে ব্রিফ করেছিলেন বিভিন্ন দলের নেতারা। গত বছরের 5ই আগস্টের পর জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, 5ই আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী জাতীয় সরকার করার কথা বলা হয়। তারপর তারেক রহমানের সঙ্গে অনলাইন বৈঠকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়। তারেক রহমান তাতে সম্মত হননি বলে লিখেছেন নাহিদ ইসলাম।
তিনি নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দেন। ছাত্রদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলা হয় প্রধান উপদেষ্টা হিসেবে। একই স্ট্যাটাসে নাহিদ বলেন, 5ই আগস্টের পর থেকে শিবির নেতা সাদিক কায়েম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু সাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না। ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হবে বলে আশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনায় তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হবে। দেশকে পুরো নতুন একটা আপনারা দেশ তৈরি করতে চান, একটা ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান, খুব ভালো কথা। কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসবো, আমরা তো চাই দেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। মেহেরপুর পৌরসভায় দৈনন্দিন জীবনযাত্রায় প্রয়োজনীয় পানির তীব্র সংকটে নাকাল পৌরবাসী, অথচ পড়ে আছে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক পানি পরিশোধনাগার। নানা জটিলতায় চালু করা যাচ্ছে না, সেটি বলছে পৌর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট। মেহেরপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দত্তকে বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য নলকূপ থেকে তুলতে হয় পানি। বাড়িতে থাকা পৌরসভার লাইনে পানি না থাকলেও বিল দিতে হচ্ছে প্রতি মাসে। দীর্ঘদিনের পানির লাইনের সমস্যা। আমি বিগত 1 বছরের আগে পানি শাখায়, মেহেরপুর পৌরসভায় পানি শাখায় গিয়ে কমপ্লেন দিয়ে এসেছি এবং লাইন কর্তনের কথা বলেছি। তারা লাইন কর্তনও করেনি, পানির কোনো বিকল্প ব্যবস্থাও করেনি। স্থানীয়দের অভিযোগ, 17.5 বর্গ কিলোমিটারের পৌর এলাকায় 9টি ওয়ার্ডের 47,000 বাসিন্দাই কোনো না কোনোভাবে পানি সংকটে ভুগছে। গোসল করার কাজে পানি লাগে, কাপড় কাচার কাজে পানি লাগে, আমাদের পানি খুবই অসুবিধা। দেখলাম যে পানি পাচ্ছি না, লাইন কেটে দিয়েছি, কাটার পরে আমরা মোটর বসাইছি। সংকট নিরসনে 2019 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে আধুনিক পানি পরিশোধনাগার তৈরির কাজ শেষ হয়েছে। তবে নির্মাণের 6 বছর পরও সেটি একবারও ব্যবহার করা হয়নি। পৌরবাসীর অভিযোগ, এতে চালুর আগেই নষ্ট হতে বসেছে সেটি। যে পানির পাম্প, এটা লম্বা সময় বেশ কয়েক বছর থেকেই অচল অবস্থায় পড়ে আছে। আমাদের এই পানি প্ল্যান্টটা চালু হলে আমাদের এই এলাকার যে পানির যে সংকটটা, সেটা দূর হয়ে যাবে। পানি সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন বর্তমান প্রশাসক। অ্যাকচুয়াল কারিগরি সমস্যা যেটা, সেটা হলো এখানে এক্সপার্ট নাই, দক্ষ একজন ওয়াটার সুপার দরকার, সেটা নাই। আজকে বিগত 7-8 বছর যাবত ওয়াটার সুপার নাই। এই ওয়াটার সুপার না থাকার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমাদের যে নতুন পৌর পানি শোধন প্ল্যান্টটি আছে, এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় এটা আমরা পুনরায় চালু করব। মেহেরপুর পৌরসভায় প্রতিদিন 12,000 ঘনমিটার পানির চাহিদা, তবে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 5,000 ঘনমিটার। মোস্তফা জামাল, মাছরাঙা নিউজ ডেস্ক। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা আলাদা 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার। আগামী 11 ও 13ই আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আজ এসব আদেশ দেন। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি হবে 13ই আগস্ট। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ তারিখ নির্ধারণ করে। আজ এই মামলার বিষয়ে শুনানি করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে গত 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট।
চাঁপাইনবাবগঞ্জে মামলার আগাম জামিন নিতে এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে ঘটনা ঘটে। জানা যায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের 3 নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সন্ধ্যায় তাদের কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ডিম ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় তাদের। ঘটনার পর তাদের আটক করে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হলে আধা ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে। এ নিয়ে ওই ঘটনায় মোট ১৫টি মামলা হলো। এসবে ১,২৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা প্রায় ১৫,০০০ জনকে আসামি করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করায় ভোলা, লক্ষ্মীপুর সহ ১০ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ৩ দিন ধরে নৌরুটে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় অনেকেই ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পার হচ্ছেন। ইলিশা ফেরিঘাট অতি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে ফেরির গ্যাংওয়ে ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নৌকা দিয়ে ফেরিতে ওঠানামা করতে হচ্ছে। এদিকে সকাল থেকে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নোয়াখালীতেও একইভাবে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে বেশ কিছুদিন ধরে জেলার 9টি উপজেলা ও পৌর এলাকা পানিতে তলিয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও পানি নিষ্কাশনের খাল ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এই দুর্ভোগ দেখা দিয়েছে। এদিকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি কমে বিপদ সীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত আছে। প্রস্তাবিত শুল্ক হার ও প্রতিশ্রুতির ভিত্তিতে একটি বাস্তবসম্মত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। রপ্তানি হওয়া পণ্যের ওপর শুল্ক হার যেন 10 থেকে 20% মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে $302.75 দরে 2,20,000 টন গম কিনবে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বাণিজ্যিক অংশীদার ব্রাজিলের ওপর পাল্টা শুল্ক 10% থেকে বাড়িয়ে 50% করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া দক্ষিণ কোরিয়ার জন্য ঘোষিত 25% শুল্ক 15তে নামিয়ে এনেছে ট্রাম্প। এরই মধ্যে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন তিনি। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা জুড়ে 104 প্যালেস্টাইনি নিহত, আহত হয়েছেন আরও 399 জন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিকিম করিডোরে ত্রাণ নিতে আসা 71 প্যালেস্টাইনিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া ওই স্থানে আহত হয়েছেন 51 জন। এ পর্যন্ত ত্রাণ নিতে আসা 648 প্যালেস্টাইনিকে হত্যা করেছে বিতর্কিত ত্রাণ ফাউন্ডেশন GIF। এদিকে প্রায় 40 দিন সম্পূর্ণ অবরোধে থাকার পরে উপত্যকার বেইত লাহেয়া এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহ করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এছাড়া ইংল্যান্ড ও ফ্রান্সের পরে কানাডা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশ সহ 3 দাবিতে রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান। আশপাশের এলাকায় চলাচল বন্ধ, মানুষের ভোগান্তি। ঐক্যমত্য কমিশনের 2য় পর্যায়ের সংস্কার আলোচনার শেষ দিন আজ। দলগুলোর চূড়ান্ত খসড়া পাবে 5 আগস্টের মধ্যে, প্রয়োজনে ফের বৈঠক। এবং বেহেরপুরে নানা জটিলতায় চালু করা যাচ্ছে না পৌরসভার নতুন বানানো আধুনিক পানি পরিশোধনাগার। তীব্র সংকটে নাকাল পৌরবাসী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।